আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের পাঠ কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। আমি তাহমিনা বেগম, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল, সহকারী শিক্ষক, মিরপুর, ঢাকা। আজকের আলোচ্য পাঠ দশম শ্রেণী রসায়ন বিষয়ের উপর এবং আজকের আলোচ্য অধ্যায় সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, আমরা বিভিন্নভাবে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার অসংখ্য রাসায়নিক বিক্রিয়া সংঘটনের উদাহরণ দেখতে পাই। এই সব বিক্রিয়া সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, যা আমরা প্রতিনিয়তই আমাদের সম্মুখে বা আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। এই রাসায়নিক বিক্রিয়াগুলোর কারণ আমরা জানতে চেষ্টা করব, রাসায়নিক বিক্রিয়াগুলোর সংকেত এবং এই রাসায়নিক বিক্রিয়াগুলোর ফলে যে আমাদের ব্যবহৃত জিনিসপত্রের উপর যে ক্ষয়ের প্রভাব পড়ে সেগুলো রোধ করার বিষয় সম্পর্কেও আজকে আমরা জানব। এখানে আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি। আমরা লোহার জিনিসপত্র, লোহার তৈরি জিনিসপত্র যেমন দা, বটি, ছুরি আমরা একটি ছবিতে দেখতে পাচ্ছি। আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে লোহার তৈরি শিকল বা চেইনের উপর হালকা বাদামি বর্ণের কিছু আবরণ পড়েছে, যাকে আমরা মরিচা বলি এবং যাকে ব্যবহৃত ভাষা অনেক সময় জং ও লোহার জংও বলা হয়ে থাকে। এই সবই আমাদের বাস্তব ক্ষেত্রে সংঘটিত কয়েকটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। আমরা বিভিন্ন সময়ে লক্ষ্য করি বা দেখতে পাই যে লোহার তৈরি জিনিসপত্রের উপর লোহার তৈরি জিনিসপত্র পানি এবং পানি বা আর্দ্রতা এবং বাতাসের সংস্পর্শে বেশ কিছুদিন পড়ে থাকলে ধীরে ধীরে এর উপরে বাদামি বর্ণের আবরণ পড়ে থাকে। এটি আমাদের অতি পরিচিত একটি রাসায়নিক বিক্রিয়া। এই লোহার উপরে বাদামি বর্ণের আবরণটাকে আমরা রসায়নের ভাষায় মরিচা বলি এবং সাধারণত অনেক ব্যবহৃত ভাষায় এটাকে জংও বলা হয়ে থাকে। প্রথমে আমরা জানি যে মরিচার রাসায়নিক সংকেত কি। মরিচার রাসায়নিক সংকেত হচ্ছে Fe2O3 in molecule of water, অর্থাৎ ফেরিক অক্সাইড এবং এর সাথে যে কোনো সংখ্যায় পানির অণু যুক্ত থাকবে। এটি হচ্ছে মরিচার রাসায়নিক সংকেত। এবার আমরা দেখে নিই যে কিভাবে মরিচাটি লোহার উপর আবরণ হিসেবে পড়ার জন্য এখানে প্রকৃতপক্ষে কি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে। Fe দ্বারা আমরা আয়রনকে চিহ্নিত করি। আয়রন বা লোহার প্রতীক হচ্ছে Fe। Fe ল্যাটিন ভাষা থেকে ফেরাম শব্দটি থেকে প্রথম দুটি অক্ষর বা লেটার নিয়ে Fe দিয়ে আমরা লোহাকে বুঝিয়ে থাকি। এই লোহা বা লোহার তৈরি জিনিস যখন বাতাস বা বাতাসের অক্সিজেন এবং বাতাসের জলীয় বাষ্প বা পানির সংস্পর্শে আসে, তখন এটি বাতাসের অক্সিজেন এবং পানির সাথে এই লোহা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। এই রাসায়নিক বিক্রিয়া সংঘটনের ফলে এখানে ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। লক্ষ্য করো, আয়রনের যোজনী এখানে 3 ব্যবহৃত হয়েছে, এই কারণে এটি ফেরিক হাইড্রোক্সাইড। ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, যা পরবর্তীতে অভ্যন্তরীণ পরিবর্তনের ফলে বা এটা নিজস্ব এক্সচেঞ্জের মাধ্যমে বা পুনর্গঠনের মাধ্যমে ফেরিক হাইড্রোক্সাইড থেকে আমরা ফেরিক অক্সাইড, যার সাথে যে কোনো সংখ্যায় পানির অণু যুক্ত থাকবে বা পানির অণুযুক্ত বা আর্দ্র ফেরিক অক্সাইডকেই আমরা মরিচা বলে থাকি। এভাবে আর্দ্র ফেরিক অক্সাইড লোহা থেকে পানি ও অক্সিজেনের সংস্পর্শে লোহা থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই আর্দ্র ফেরিক অক্সাইড উৎপন্ন হয়। এই আর্দ্র ফেরিক অক্সাইড ছবিটিতে লক্ষ্য করো, লোহার তৈরি জিনিসের উপর বাদামি বর্ণের আবরণ হিসেবে থাকে এবং এভাবে দীর্ঘদিন লোহার তৈরি জিনিসের উপর মরিচা পড়ার কারণে লোহার গুণাগুণ নষ্ট হয়, অর্থাৎ এই মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয়প্রাপ্ত করে।
এই বিভিন্ন উপায়ে আমরা এই মরিচা পড়া থেকে লোহার তৈরি জিনিসপত্রকে রক্ষা করতে পারি বা লোহার ক্ষয়কে রক্ষা করতে পারি, সে সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারবো। এছাড়া এর পরে আমরা আরেকটি অতি সাধারণ বিক্রিয়া আমরা সম্পর্কে আমরা জানবো, যেখানে আমরা ছবিতে আমরা বিভিন্ন প্রাণীর চিত্র দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি পিঁপড়া, মৌমাছি বা বোলতা এবং চুন। একটি ছবিতে আমরা চুনের ছবিও দেখতে পাচ্ছি। পিঁপড়া, মৌমাছি বা বোলতা এসব প্রাণী আমাদের ত্বকে আক্রমণ করলে বা কামড় দিলে কি রাসায়নিক পদার্থটি নিঃসৃত হয়, যার জন্য আমরা এখানে বা ক্ষতস্থানে আমরা জ্বালাপোড়া অনুভব করি। এখানে পিঁপড়া বা মৌমাছির লালার সাথে বা এদের হুলের মাধ্যমে এই হিস্টামিন জাতীয় পদার্থ, রাসায়নিক পদার্থ, লক্ষ্য করো হিস্টামিন, যার রাসায়নিক সংকেত লেখা হয়েছে C5H9N3 দিয়ে। এই হিস্টামিন আমাদের ত্বকে প্রবেশ করলে আমরা জ্বালাপোড়া অনুভব করি। এই হিস্টামিন বা যে কোনো বোলতা বা পিঁপড়ার কামড়ের ক্ষতস্থানে যদি আমরা চুন ব্যবহার করি, তাহলে আমাদের জ্বালাপোড়া অনেকটা কমে যায়। এর কারণ কি, বা হিস্টামিন রাসায়নিক পদার্থটি সম্পর্কে আমরা কি জানি? আমরা জানি প্রাণীদেহে অ্যামিন রয়েছে, অ্যামিনো অ্যাসিড বা বিভিন্ন অ্যামিন যুক্ত যৌগ রয়েছে। প্রাণীজ অ্যামিন অর্থাৎ প্রাণীদেহের অ্যামিন যুক্ত হয়ে হিস্টামিন শব্দটি উৎপন্ন হয়েছে। হিস্টামিনের রাসায়নিক নাম লক্ষ্য করো, বিটা ইমাডিজাল অ্যাসিটাইলকোলিন, বিটা ইমাডিজাল অ্যাসিটাইলকোলিন বা বিটা ইমাডাজিল ইথাইলামিনও বলা হয়। এর রাসায়নিক সংকেত হচ্ছে C5H9N3। 1907 খ্রিস্টাব্দে উইন্ডাউস এবং বজেট কৃত্রিমভাবে এই হিস্টামিন তৈরি করতে সক্ষম হয়েছিলেন। এই হিস্টামিনটি যখন আমাদের ত্বকে প্রবেশ করে, এটি একটি অ্যাসিডিক পদার্থ। এটি যখন আমাদের ত্বকে প্রবেশ করে, অ্যাসিডের একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এটি ক্ষরণ করে বা ত্বকের সংস্পর্শে জ্বালাপোড়া বা ত্বককে ক্ষয় করে, ত্বকের বিভিন্ন ক্ষতস্থান তৈরি করে এবং জ্বালাপোড়ার উদ্ভব ঘটায়। এই হিস্টামিনও একটি অ্যাসিডিক পদার্থ, সে কারণে এটা আমাদের ত্বকে প্রবেশ করলে আমরা জ্বালাপোড়া অনুভব করি। এই অ্যাসিডিক পদার্থটিকে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে আমরা নিষ্ক্রিয় করতে পারি। সে কারণে এই ক্ষতস্থানে যদি আমরা চুন জাতীয় পদার্থ বা চুন বা ক্ষার জাতীয় পদার্থ প্রয়োগ করি বা লাগাই, সেখানে একটি প্রশমন বিক্রিয়া সংঘটিত হয় এবং অ্যাসিড এবং ক্ষার উভয়ই প্রশমিত হয়ে লবণ পানি উৎপন্ন করে এবং অ্যাসিড প্রশমিত হওয়ার কারণে আমাদের জ্বালাপোড়া কমে যায়। এটিও অতি সাধারণ একটি রাসায়নিক বিক্রিয়া, যা আমরা প্রতিনিয়তই এর সাথে পরিচিত। পরবর্তীতে আমরা আরেকটি অতি পরিচিত রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানব, সেটি হচ্ছে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন। আমরা সবাই জানি যে প্রতি মুহূর্তে বা প্রতিনিয়তই আমাদের কোষে, আমাদের দেহে অসংখ্য কোটি কোটি মিলিয়ন কোষ রয়েছে। সেই কোষগুলোতে অক্সিজেনের সাহায্যে শ্বসন সংঘটিত হয় এবং শক্তি উৎপন্ন হয়, যে শক্তি আমরা আমাদের কাজকর্মে বা আমাদের শরীরে শক্তি যোগায় এবং আমরা কর্মক্ষম থাকতে পারি। এই শ্বসন বিক্রিয়া আমাদের অতি প্রয়োজনীয় এবং একটি অত্যাবশ্যক এবং অবশ্যই অতি পরিচিত একটি সাধারণ রাসায়নিক বিক্রিয়া। শ্বসন প্রক্রিয়াটি কি? শ্বসন প্রক্রিয়া হচ্ছে গ্লুকোজ। এখানে আমরা গ্লুকোজের সংকেত আমরা দেখতে পাচ্ছি C6H12O6। এটি গ্লুকোজের একটি অণুর রাসায়নিক সংকেত। এই গ্লুকোজের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় শ্বসন প্রক্রিয়াটি সংঘটিত হয়, অর্থাৎ গ্লুকোজের দহন ঘটে। অক্সিজেনের উপস্থিতিতে এর দহন ঘটে, যার ফলে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন হয়। এই শক্তি আমাদের দেহকে কর্মক্ষম রাখে এবং দেহের প্রয়োজনীয় শক্তির চাহিদা পূরণ করে। এই
প্রক্রিয়া বা শ্বসনের এই বিক্রিয়াটি আমাদের জীবনে অতি পরিচিত একটি রাসায়নিক বিক্রিয়া, যেটি সম্পর্কে আমাদের অবশ্যই কিছু ধারণা থাকা প্রয়োজন। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ এবং পানি উৎপন্ন করে। আমরা আমাদের পাকস্থলীতে যখন অ্যাসিডের পরিমাণ, আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড একমাত্র মিনারেল অ্যাসিড বা খনিজ অ্যাসিড যেটি আমাদের পাকস্থলীতে অতি সামান্য পরিমাণে নির্গত হয় বা নিঃসৃত হয়। এই মিনারেল অ্যাসিডটির পরিমাণ যখন আমাদের পাকস্থলীতে এর নিঃসরণ পরিমাণ যখন বেড়ে যায়, তখন এটি পাকস্থলীর প্রাচীরে ক্ষত সৃষ্টি করতে থাকে এবং এটাকে আমরা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বলে থাকি। এই অ্যাসিডিটি কমানোর জন্য আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে থাকি, যেখানে ক্ষার জাতীয় পদার্থ ব্যবহার করা হয়। অ্যান্টাসিডে আমরা লক্ষ্য করে থাকবে, অ্যান্টাসিডের ওষুধটিতে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই জাতীয় বিভিন্ন ক্ষার ব্যবহার করা হয়। এই অ্যাসিড এবং এই ক্ষারযুক্ত ওষুধগুলো সেবন করলে তা এই পাকস্থলীর নিঃসৃত অতিরিক্ত পরিমাণ অ্যাসিডের সাথে প্রশমন বিক্রিয়া ঘটায় এবং প্রশমিত বিক্রিয়ার মাধ্যমে লবণ ও পানি নিরপেক্ষ পদার্থ উৎপন্ন করে, যাদের অ্যাসিডিটি বা ক্ষারীয় ধর্ম নেই, যার কারণে আমরা আমাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির জ্বালাপোড়া থেকে আমরা রক্ষা পেতে পারি। লক্ষ্য করো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করেছে। এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ নিরপেক্ষ পদার্থ এবং পানিও নিরপেক্ষ পদার্থ। একইভাবে যদি আমরা অ্যান্টাসিড সেবন করি এবং সেখানে যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে, তখন এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটি পাকস্থলীর অতিরিক্ত পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে। এখানে লবণ ও পানি উভয়ই নিরপেক্ষ পদার্থ। এই বিক্রিয়াটিও অতি সাধারণ একটি বিক্রিয়া, যা আমরা প্রতিনিয়তই আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাই, যে আমরা বিভিন্ন পরিবারের বিভিন্ন সদস্য আমরা বিভিন্ন সময়ে অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করে থাকি। আসলে সেখানে কি বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে এবং কিভাবে পাকস্থলীর অতিরিক্ত পরিমাণ অ্যাসিড প্রশমিত হচ্ছে সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পেরেছি। এরপরে আরেকটি অতি সাধারণ রাসায়নিক বিক্রিয়া এবং অপরিহার্য একটি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক বিক্রিয়া। আমরা যে প্রাকৃতিক গ্যাস আমাদের বার্নার বা চুলা জ্বালানোর কাজে ব্যবহার করি, সেটি হচ্ছে মূলত মিথেন। এই মিথেন বায়ুর অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া ঘটায় এবং এতে কার্বন ডাইঅক্সাইড, পানি ও তাপ শক্তি উৎপন্ন হয়, যেই তাপ আমরা রান্নার কাজে ব্যবহার করি। আমরা প্রতিদিন বিভিন্ন সময়ে এবং প্রতিদিন অসংখ্যবার আমরা আমাদের রান্নার কাজে যে রাসায়নিক বিক্রিয়াটি ঘটিয়ে থাকছি, সেটি হচ্ছে মূলত মিথেন অক্সিজেনের দহন বিক্রিয়া। এভাবে বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া যা আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সে সম্পর্কে আমরা অবশ্যই ধারণা লাভ করতে বা জানতে চেষ্টা করব। কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া অবশ্যই আমাদের জন্য ক্ষতিকারক, যেমন লোহায় মরিচা পড়া। আমরা আমাদের বিভিন্ন বস্তু আমাদের দৈনন্দিন কাজের ব্যবহারের জন্য বা ব্যবহার করার জন্য আমরা লোহার তৈরি বিভিন্ন বস্তু ব্যবহার করে থাকি, কিন্তু লোহায় যদি মরিচা পড়তে থাকে তাহলে এই বস্তুটি ক্ষয়প্রাপ্ত হবে এবং ধীরে ধীরে এটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। এক্ষেত্রে আমরা লোহার তৈরি জিনিসের উপর বার্নিশ বা রং করে মরিচাকে প্রতিরোধ করতে পারি। অর্থাৎ রংটা পলিশ করা হলে বা লোহার উপর রং জাতীয় বার্নিশ করা হলে বা পলিশ করা হলে এই রংটি একটি লোহাকে বায়ুর অক্সিজেন ও বায়ুর জলীয় বাষ্পের সংস্পর্শে আসা থেকে বাধা প্রদান করবে, যার ফলে মরিচার রাসায়নিক বিক্রিয়াটি সংঘটিত হতে পারে না। ফলে মরিচা তৈরি হওয়ার হাত থেকে লোহা প্রতিরোধ করা যায়। মরিচা তৈরি করার হাত থেকে এই লোহাকে
নিরাপদ রাখা যায় এবং যার ফলে লোহার তৈরি জিনিসপত্র আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো। একইভাবে আমরা বিভিন্ন বাসাবাড়ি তৈরিতে, বিভিন্ন বাসাবাড়ির দরজা জানালা বা দা ছুরি বটি বিভিন্ন কাজে লোহার মরিচা পড়া আমরা এই রং করে গ্যালভানাইজিং করে অথবা বিভিন্ন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা জানি ইলেকট্রোপ্লেটিং করা হয়। এই ইলেকট্রোপ্লেটিং, গ্যালভানাইজিং, রং বা বার্নিশ এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা মরিচাকে প্রতিরোধ করতে পারি। এখানে একটি ছবিতে লক্ষ্য করো, আমরা বালি, যেটা রাসায়নিক সংকেতটা আমরা মনে রাখার চেষ্টা করব। সিলিকন ডাইঅক্সাইড, এটাকে সিলিকা বলা হয়। এরপরে আমরা জানবো বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার বা রেট অফ রিঅ্যাকশন বলতে আমরা কি বুঝি। একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ বলা হয়। রাসায়নিক বিক্রিয়া আমরা জানি বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপাদে পরিণত হয়। এই রাসায়নিক বিক্রিয়ার একটি নিজস্ব গতি রয়েছে বা বেগ রয়েছে, অর্থাৎ এটি অনেক সময় এটি দ্রুত সংঘটিত হয়, অনেক সময় এটি ধীরে ধীরে সংঘটিত হয়। এই দ্রুত এবং ধীরে সংঘটিত হওয়ার উপর নির্ভর করেই এই বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার গণনা করা হয়। প্রতি একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে তাকে বিক্রিয়ার হার বা গতিবেগ বলা হয়। এখানে একটি রাসায়নিক বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ তৈরি করেছে এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছে। এখানে সোডিয়াম ক্লোরাইড ও সিলভার নাইট্রেট বিক্রিয়ক এবং সিলভার ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রেট উৎপাদক। একক সময়ে যে পরিমাণ এই বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে সেটি হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বা হার। পরবর্তী ক্লাসে আমরা বিক্রিয়ার গতিবেগ বা হার সম্পর্কে আরো বিশদভাবে জানতে চেষ্টা করব। আজকের আলোচনা শেষে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর তৈরি করতে চেষ্টা করব, যেমন মরিচার সংকেত কি, মৌমাছির হুলে কোন ধরনের অ্যাসিড থাকে, এটি কিভাবে প্রশমিত করা হয়, গ্লুকোজের সংকেত কি, বালু কোন ধরনের ধর্ম প্রদর্শন করে, বাস্তব ক্ষেত্রে সংঘটিত বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার উদাহরণগুলো সমীকরণের মাধ্যমে আমরা লিখতে চেষ্টা করব এবং বাস্তব ক্ষেত্রে সংঘটিত কতিপয় ক্ষতিকারক বিক্রিয়া রোধ করার উপায় আমরা বর্ণনা করতে চেষ্টা করব এবং এভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করে নিজেরা আয়ত্ত করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।